জ্বালানির মজুত রয়েছে, চলছে জুন জুলাই নিয়ে প্রস্তুতি, আলোচনা সংসদে। জনস্বার্থে বিরোধীদের সাথে বসতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। গণপরিবহনের ভাড়া নির্ধারণ আজ, সংকটের শঙ্কায় বাতিল হচ্ছে বহু ক্রয়াদেশ, যাচ্ছে ভারতে উৎকণ্ঠায় পোশাক শিল্প মালিকরা। চাহিদা বাড়লেও বাড়ছে না বিদ্যুতের উৎপাদন, দিনে ঘাটতি ১৫০০ মেগাওয়াট, রয়েছে দাম বাড়ার আতঙ্ক। চিকিৎসা সেবার জন্য বাড়ছে বিদেশ নির্ভরতা, ভারত ছাড়িয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনমুখী অনেকে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ২ পর্বের নির্বাচন শুরু আজ। ক্ষমতাসীন তৃণমূলের জন্য ভাবনা হবে সিপিএম, অন্য অঙ্ক কষছে বিজেপি। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো সংকট নিয়ে বিরোধী দলের সাথে সরকার বসতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেতার অভিযোগ, জ্বালানি নিয়ে সরকার সঠিক তথ্য উপস্থাপন না করায় সাধারণ মানুষ ক্ষুব্ধ, আর পরিকল্পিতভাবে সংকট তৈরি করা হয়েছে বলে দাবি করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মে মাস পর্যন্ত জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বুধবার রাতে সংসদের বৈঠকে বর্তমান জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের দেয়া নোটিশের ওপর আলোচনা হয়। এতে প্রধানমন্ত্রী সহ সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেন। এ সময় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, জ্বালানি নিয়ে সরকার সঠিক তথ্য উপস্থাপন না করায় সাধারণ মানুষ মর্মাহত এবং ক্ষুব্ধ। সংকট নিরসনে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। যে মানুষগুলা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই অমানসিক কষ্ট করেছে, তারা কিন্তু বাড়তি ব্যথা পাবে। তারা মনে করবে যে সবাইকে একই কাতারে ফেলে দেওয়া হয়েছে, আর ইনোসেন্ট মানুষগুলাই বেশি, মতলববাজ খুবই কম যারা মানুষকে কষ্ট দিয়েছে। আমি আবারও বলবো, মতলববাজ যেই হোক তাকে যেন ছেড়ে দেওয়া না হয়। আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, সংসদে বিভ্রান্তিকর কোনো তথ্য উপস্থাপনের সুযোগ নেই। এই লাইনটা কি, আপনার সাংবাদিককে অনুরোধ করেছি আমি যে আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন করে দেখেন যে এই লাইনটা কি সত্যিই প্রয়োজনের, নাকি এই লাইনটা রাইডার ছেড়ে দিয়ে তেল বিক্রি করে তারা বেশি প্রফিট করছে। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি এই অবৈধ লাইনের বিরুদ্ধে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট সরকার অত্যন্ত দূরদর্শিতার সাথে মোকাবেলা করেছে বলে দাবি করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আগামী মে মাস পর্যন্ত জ্বালানির যে চাহিদা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা এখন আগামী জুন এবং জুলাই মাসের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংকট দূর করতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে আমাদের অর্থনীতি যেহেতু একটা সার্টেন মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে, সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসছে, এবং জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি, সেজন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের সাথে যে কোনো সংকট নিয়ে আলোচনা হতে পারে। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না। যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পামগুলোতে স্বস্তি ফেরাতে পাইলট প্রকল্পে অনলাইন ফুয়েল পাস ব্যবস্থা করা হয়েছে।
তবে তা যেন স্বস্তি না ফিরিয়ে রূপ নিয়েছে ভোগান্তিতে। এদিকে বুধবার সচিবালয় বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও আজ গণপরিবহনের ভাড়া নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, বাহিরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। বাকিদের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করেন রাইড শেয়ারিং চালক সদরুল ইসলাম। স্মার্টফোন না থাকায় ফুয়েল পাস অ্যাপের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি, ফলে মেলেনি তেল। আমার স্মার্টফোন নেই, এই কারণে আমি 4 ঘন্টা অপেক্ষা করে লাইনে আসে আবার তেল পাচ্ছি না, শুধু স্মার্টফোন না থাকার কারণে। সদরুল যখন হতাশায় ফিরছিলেন তখন আরেকজন মোটরসাইকেল চালক নিজের মোবাইল থেকে তার রেজিস্ট্রেশন করে দেন। যাদের স্মার্টফোন নেই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানান গ্রাহকরা। অ্যান্ড্রয়েড ফোন ছাড়া তো এখন দিচ্ছে না, ফুয়েল পাস ছাড়া। তো আমার মোবাইল থেকে ওনার একটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি ফুয়েল পাসের, ওনার একটু উপকার করতেছে। পাম্প কর্তৃপক্ষের উচিত যে সবার যেহেতু ফোন নাই সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল বা অপশন একটা রাখা উচিত ছিল। সকাল গড়িয়ে দুপুর হলেও বন্ধ দেখা যায় রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প, তবে সামনে গাড়ির দীর্ঘ লাইন। চালকরা বলছেন মঙ্গলবার রাত থেকে তাদের এই অপেক্ষা। সারা রাত্র তো ঘুমাইতে পারিনি তেলের জন্য, এখন আবার এই যে দাঁড়াই আছি রোদ্রের ভিতরে, কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নাই। এদিকে তেল পাম্পের আশেপাশে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকেও। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। রাজধানীতে বেশ কিছু লোকাল বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। দূরপাল্লার যাত্রায় কোথাও কোথাও ৮০ টাকা পর্যন্ত বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। পরিবহন মালিক সমিতি বলছে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। জ্বালানির দাম বাড়ার পর এখনও গণপরিবহনের ভাড়া সমন্বয় করেনি সরকার। এই পরিস্থিতিতে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাজধানীর কিছু লোকাল বাসে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। উনি আমার টাকাই আমি বলছি আমার ৩০ টাকা ভাড়া, বলতেছে না ৩৫ টাকা ভাড়া, সেই ক্ষেত্রে উনি আমার টাকাও এখনো দেয়নি। দৈনিক এই যে নিউরোসায়েন্সে যাইতেছি 1 সপ্তাহ বেশি 20 টাকা করে দিয়ে আসছি গেছি, আজকে থেকে 30 টাকা। 5 টাকা কেন বেশি যাচ্ছেন? একজনের কাছে 5 টাকা করে নিলে কতজনের কাছে কত টাকা উঠতেছে। বাড়তি ভাড়া আদায়ে পিছিয়ে নেই দূরপাল্লার বাসও। ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়ার অভিযোগ অনেকের। আগে 550 টাকা করে টিকিট ছিল, এখন 50 টাকা। তেলের মূল্য বৃদ্ধির কারণে টিকিটটার মূল্য বৃদ্ধি হচ্ছে। 400 করে দুইটাতে 800, এখন আপনার 450 করে দুইটাতে আপনার 900, 100 টাকা বেশি। 50 টাকা করে দুইটা সিট 100 টাকা বেশি। প্যাসেঞ্জার কথা আপনি শোনেন, আপনি দর করে বসান, আপনি যাবেন মালিক সমিতিতে, আপনি যাবেন ঢাকা সড়কে। তেলের বিনিময় তেলের দাম বাড়ছে কি জানেন? যেভাবে তেলের দামটা বাড়ছে ঠিক সেইভাবেই ভাড়া বেড়ে গেছে। তেলের দাম বাড়ছে বিধায় তো 50 টাকা বেশি নিচ্ছি। সংকটের ঢেউ পণ্যবাহী পরিবহনে। মালিকদের দাবি তেলের দাম বাড়ায় খরচের অর্থই তুলতে পারছে না তারা। গাড়ির মালিক তো তেল পর্যাপ্ত পরিমাণ পাইতেছে না, মাল তো পথে পথে থাকে এবং আপনার ভাড়ের অসুবিধা হয়, মাল তো সঠিক টাইম মতো বুঝতে পারতেছে না। তেলের জন্য আসতে একদিন বাড়তি লাগে, যাইতে একদিন বাড়তি লাগে। আর এই তেলের সমস্যার জন্য গাড়ির ক্রাইসিস পড়ে গেছে। গাড়ির ক্রাইসিস পড়াতে মার্কেট বাইরে গেছে। আমরা এতে সাধারণ গাড়ি একটা দিয়ে চলি, তার মধ্যে তেলের দাম বাড়তি, এখন তো আমাদের প্রায় বাঁচার কোনো উপায় নেই। বাড়তি ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়ার কথা জানালো পরিবহন মালিক সমিতি। সেটা আগের থেকে সাবধান ছিলাম, সরকার থেকেও আমাদের সাবধান করা হয়েছে। আমরা বলে দিচ্ছি যে সরকারি সিদ্ধান্ত না হওয়ার আগ পর্যন্ত যা বাস ভাড়া যেখানে বলবৎ আছে, যেভাবে চলমান আছে তাই থাকবে। যদি কেউ নেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, সরকারও ব্যবস্থা নেবে। বিআরটিএ কার্যালয়ে গেলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সংস্থার চেয়ারম্যান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাস বিদ্যুতের সংকটে ক্রয়াদেশ স্থগিত করছে বিদেশিরা। বাংলাদেশের অর্ডার চলে যাচ্ছে ভারতে। এমন তথ্য দিয়ে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। জানান উচ্চ মূল্যস্ফীতির চাপে ব্যবসার খরচ বেড়েছে। এই অবস্থায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থবছরের টানা ৮ মাসে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। এর মধ্যে সদ্য সমাপ্ত মার্চে রপ্তানি কমেছে সবচেয়ে বেশি, যা 18% কাছাকাছি। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ 5 খাতেই। এই অবস্থায় এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। এজন্য নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি এবং উৎপাদন পর্যায়ে কর ছাড় চান তারা। কাস্টমাররা
বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। ঢাকা চেম্বার জানিয়েছে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়েছে ব্যবসার খরচ। এ অবস্থায় করের বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরি সহ করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানায় ব্যবসায়ীরা। এ সময় রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের কথা জানান এনবিআর চেয়ারম্যান। তবে কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই জানিয়ে বলেন ইচ্ছাকৃত কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রেভিনিউ অথরিটি কিন্তু আপনার মূলত দুইটা কাজ, একটা হচ্ছে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে যেটা আপনি বললেন যে মানে এমপ্যাথেটিক্যালি দেখা, আবার যারা নন কমপ্লায়েন্ট তাদেরকে খুবই স্ট্রং মেজার নেওয়া। তো এখন একই অফিসার সে যখন প্রচুর নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারকে তার ডিল করতে হয় এবং হার্শ মেজার নিতে হয়, তখন তার নেচারের মধ্যে একটা হার্শ রিয়েলিটি চলে আসে। এগুলো আপনাদের বুঝতে হবে। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের হয়রানি কমানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। দুঃসহ গরমে অস্বস্তি আর আতঙ্কের নাম বিদ্যুৎ বিভ্রাট। গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও বাড়ছে না উৎপাদন, আর ঘাটতি মোকাবিলায় প্রতিদিন বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের দাবি দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছাড়িয়েছে 16,000 মেগাওয়াট, আর চাহিদার বিপরীতে যোগান 14,000 মেগাওয়াটের কিছু বেশি। তাতে গড়ে ঘাটতি থাকছে 1,500 মেগাওয়াট, যদিও বাস্তবে লোডশেডিংয়ের তীব্রতা অনেক বেশি। সূর্যের প্রচণ্ড উত্তাপ, আকাশ থেকে যেন আগুন ঝরছে। গ্রীষ্মের এই তাপপ্রবাহে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। নগরে, বড় শহরে বিদ্যুৎ না থাকার যন্ত্রণা খানিকটা কম হলেও গ্রামে ভোগান্তি চরম পর্যায়ে। সবচেয়ে বেশি অভিযোগ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে। কোনো কোনো এলাকায় দিনে 15 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ, আবার কোথাও কোথাও দিনে 4 ঘন্টাও মেলে না সরবরাহ। সারাদিন তো কারেন্ট যায় আসে, সন্ধ্যায় হয় আর মনে করুন যে কারেন্ট জায়গা দিনে 3 ঘন্টা কি 3.5 ঘন্টা থাকে, আত্রও একই অবস্থা। প্রতিদিনই লোডশেডিং, প্রতিদিনই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া খুবই ক্ষতি হইতেছে। বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনায় বিপাকে গ্রাহক, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের রুটি রুজিতে আঘাত হয়ে এসেছে। এখন তো কারেন্ট থাকে না, কাজই করতে পারি না। আমাদের যে বেতনের টাকা ওই হাজিরার টাকাই উঠে না। টাইম দিয়ে দিই, টাইম টু টাইম কাজ ডেলিভারি দিতে পারি না। আবার সন্ধ্যার পর পুলিশে চাপ দেয় দোকান বন্ধ করতে হইব, নয় জরিমানা করবো। বিদ্যুৎ না থাকার কারণে আমার গাড়ি চার্জ হইতেছে না, বাসাত পানির সমস্যা হইতেছে। সংকট শুধু বাসাবাড়ি বা ব্যবসায় নয়, পৌঁছে গেছে ফসলের মাঠেও। ইরির জমি ফেটে চৌচির, বিদ্যুতের অভাবে অলস পড়ে আছে সেচ যন্ত্র। ধান ফুইলা বাড়িতেছে না, ধান থুর মানে গিয়েছে, আমাদের সমস্যা ক্ষতি। তেলও দিতেছে না যে তেল দা চালাবো। বিশ্লেষকরা বলছেন, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই চাহিদা সামনের দিনগুলোতে 17,500 মেগাওয়াটও ছাড়িয়ে যেতে পারে। আমাদের এই যে আন্তর্জাতিক বাজারের জীবাশ্ম জ্বালানির উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা, এটা থেকে গ্র্যাজুয়ালি বের হয়ে আসতে হবে। সেই সাথে আমাদের বিভিন্ন খাতে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে এবং জ্বালানির অপচয়কে রোধ করতে হবে। এ অবস্থায় দায়িত্বশীলদের কথার ফুলঝুরি নয়, লোডশেডিংয়ের লাগাম টেনে জীবনযাত্রাকে সহজ করার তাগিদ ভুক্তভোগীদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কারিগরি ত্রুটিতে মঙ্গলবার রাত থেকে ভারতীয় কোম্পানি আদানির একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি ঠিক করতে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। বুধবার পিডিবি থেকে এমন তথ্যই জানানো হয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি 1600 মেগাওয়াট ক্ষমতার, যেখানে রয়েছে 800 মেগাওয়াটের 2টি ইউনিট। পিডিবি বলছে, আদানি গেল কিছুদিন ধরে গড়ে 1,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করলেও একটি ইউনিট বন্ধের পর তা নেমে এসেছে 750 থেকে 770 মেগাওয়াটে। ভারতীয় এই কোম্পানিটির সঙ্গে দেনা পাওনা নিয়েও চলছে টানাপোড়েন। বকেয়া বিল দ্রুত পরিশোধে তাগাদা দিয়ে সরকারের কাছে কয়েকদিন আগে চিঠিও দেয় তারা। বকেয়া পরিশোধ না হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। এরই মধ্যে দাম বেড়েছে জ্বালানি তেল আর এলপিজি গ্যাসের। এবার কি তবে বিদ্যুতের পালা? এমন শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু সেই তুলনায় বাড়ছে কি সাধারণের আয় বোধ করি না।
আর এর অমোঘ রূপে নীরবে বদলে যাচ্ছে জীবনচিত্র। শহর থেকে গ্রাম, হেসেল থেকে রাজপথ, সবখানেই একই গল্প। ধোঁয়ায় আচ্ছন্ন রান্নাঘর, চোখ জলে, দম বন্ধ হওয়ার উপক্রম। এর মধ্যেই রান্না থামানোর তো উপায় নেই। উদরের চাহিদা মেটানো যে জরুরি। হেসেলের অসহনীয় অবস্থা, গ্যাসের চুলা জ্বলে না তাই। বয়সের ভারে নুজ্জ, তবু ফিরতে হয়েছে মাটির চুলায়। এলপিজির দাম এখন ২০০০, তাও পাওয়া মুশকিল। অঙ্ক তার বাস্তবতার বাইরে। ১২,০০০ টাকার সংসারে ২,০০০ টাকা গ্যাস মানে বাকি সব কিছুতেই আপোষ। তাই ফিরতে হয়েছে সেই মাটির কাছেই। ঝড় বৃষ্টির সময় ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাইতে হয়, পাতা দিয়ে রান্না করতে হয়। গরিব মানুষের পক্ষে সম্ভব না যে ২,০০০-১৫০০ টাকা দিয়ে গ্যাস কিনাই না গ্যাসের চুলায় রান্না করা। যার কারণে এই যে আমাদের রান্না হইলো খড়ি, পাতা, এগুলা দিয়ে আমরা রান্না বাড়া করি। জীবন সঙ্গী বিদ্যুৎ এখন প্রায় ছন্নছাড়া। এই আসে তো এই যায়। তাই বিকল্প চার্জ লাইটও জ্বলে টিম টিম। প্রদীপ নিভলে কাজও বন্ধ। দুপুর গড়িয়েছে, কিন্তু কামালের পকেট এখনো প্রায় শূন্য। আগে দিনে দুবেলা প্যাডেল পা রাখলেও এখন একবেলাতেই থেমে যায় চাকা। আয় অর্ধেক, কিন্তু বাজারের তালিকা তো কমে না। কারেন্টের সমস্যা, হয়তো আধা ঘন্টা থাকলে 1 ঘন্টা থাকে না কারেন্ট। ওটা আমরা চার্জ দিতে পারি না, আমরা গাড়ি চালাইতেও পারি না। আর আমাদের ইনকাম নেই, ইনকামে খুব সমস্যা হয়ে যায়। সারাদিনে মনে করেন আমাকে লাগবো 600 টাকা, বাজার সদায় কামাই করতে পারি 100-150 টাকা, 200 টাকা। বৈশাখী বাতাসে ক্ষেতের ফসলের দোলা আশা জাগায়। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় সেই আশায় দোলার চেয়ে হৃদকম্পন বাড়ায় বেশি। কারণ আবাদের খরচ যে বেড়ে দ্বিগুণ, ফলে মাঠেই আটকে যাচ্ছে পরিশ্রম আর অনিশ্চয়তায় ডুবছে ভবিষ্যৎ। খেতে পানি মনে করেন যে আপনার এক পাখিতে পানি দিতে তেল লাগে আপনার ম্যাক্সিমাম 3 থেকে 4 লিটার। একটা কৃষক যদি আপনার 3-4 লিটার তেল দেওয়া যদি 1 পাখি জমিতে পানি দিতে হয়, তাহলে কত টাকা খরচ যাচ্ছে তাদের। জ্বালানি, গ্যাস আর বিদ্যুতের এই ত্রিমুখী চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত। কেউ কমাচ্ছে খাবার, কেউ থামাচ্ছে সন্তানের পড়াশোনা, আর অনেকেই হারাচ্ছেন স্বপ্ন। প্রতি মাসে ইনকাম আমাদের মনে করেন 12,000 টাকা। বাচ্চাদের পড়াশোনা আছে, খাওয়া দাওয়া আছে, কিছু পোশাক আশাক আছে, এগুলো আমাদের 12,000 টাকার ভিতর হয় না, অনেক টানাটানি পড়ে যায়। খুব স্বল্প বেতনে এখানে চাকরি করে, বাড়ি ভাড়া দিয়ে এবং বেশি দামে গ্যাস কিনে তাদের রান্না বান্না করে খেতে গেলে তাদের কিছুই থাকে না। এই লড়াই শুধু টাকার নয়, এখন টিকে থাকার একটা নীরব যুদ্ধ, যেখানে প্রতিদিন জিততে হয় বেঁচে থাকার জন্য। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। চিকিৎসা সেবার জন্য বাড়ছে বিদেশ নির্ভরতা। গণঅভ্যুত্থানের আগে রোগীদের বড় গন্তব্য ছিল ভারত, কিন্তু ভিসা জটিলতায় এখন সেই গন্তব্য বদলে গেছে। ভারতের রুপি নেওয়ার সুযোগ থাকলেও নতুন গন্তব্যগুলোতে নিতে হয় ডলার, আর তাতে চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুতে। এতে অর্থনীতিতে তৈরি হচ্ছে বাড়তি চাপ। পরিস্থিতি উত্তরণে দেশের স্বাস্থ্য খাতে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। গেল কয়েক দশকে স্বাস্থ্য খাতের প্রতি অনাস্থায় কখনো বাধ্য হয়ে, আবার কখনো বা বিলাসিতা থেকেও প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। আর এক্ষেত্রে পাশের দেশ ভারতে যাওয়ার হারই ছিল বেশি। তবে গণঅভ্যুত্থানের পর ভিসা জটিলতায় কমেছে রোগীদের ভারতমুখিতা। বিকল্প হিসেবে অনেকেই ঝুঁকছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার দিকে, যেখানে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি। ভিসার জটিলতার জন্য অবশ্যই মানুষের যারা একটা লার্জ চাঙ্ক অফ পিপল যারা ভারত যাচ্ছিলেন তাদের একটু জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকায় নিশ্চিত করা যাচ্ছে না মানসম্মত চিকিৎসা সেবা, আর তা থেকেই রোগী ও তাদের স্বজনদের মধ্যে তৈরি হয়েছে অনাস্থা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখনও সমগ্র জনগোষ্ঠীকে আস্থায় নিতে পারেনি বলেই দেশের বাইরে চলে যায়। এতে বৈদেশিক মুদ্রার যেমন অপচয় হয়, একইভাবে কিন্তু ভোগান্তিও বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দের কথা বলছে, কিন্তু বর্তমানে বরাদ্দ হচ্ছে জিডিপির 1%-এরও কম। কিন্তু সেই টাকাটাকে
কাজে লাগানোর ক্ষমতা বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য কাঠামোর নেই। বিশ্লেষকরা বলছেন, আগে বিপুল সংখ্যক মানুষ ভারত গেলেও তাদের বেশিরভাগই বৈদেশিক মুদ্রা হিসেবে রুপি সঙ্গে নিতেন। তবে এখন বিকল্প দেশগুলোতে নিতে হচ্ছে ডলার। আর স্বাস্থ্য খাতে এই আস্থাহীনতার চাপ গিয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। যখনই আউটবাউন্ড হয় তখন তো দেশের টাকা বাইরে চলে যায়, এটা তো আসলে কিছু করার নেই। আপনি যখন দেশের বাইরে যাবেন, ন্যাচারালি যে দেশে যাবেন সেই দেশের ভিসা ফি থেকে শুরু করে তাদের হোটেল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সবই দেবেন। আর এই ভারতের ক্ষেত্রে যেটা হতো, যে ভারতের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ব্যয়টা কিন্তু একটু কম ছিল কম্পারেটিভলি। আমি যদি থাইল্যান্ডের কথা বলি বা সিঙ্গাপুর মালয়েশিয়া বলি, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি, বিশেষ করে চিকিৎসার জন্য যে খরচ, সেই খরচটা কিন্তু বেশ কয়েক গুণ হচ্ছে এই সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার কারণে। তো এখন এটা যদি খুব দ্রুত সমস্যার সমাধান করা হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে দূরদেশের জন্য লাভ, এবং বিশেষ করে বাংলাদেশের যারা রোগী রয়েছেন তাদের জন্য এটা একটা বড় লাভ। তার কারণ তারা তখন কী করবেন, খুব কম খরচে যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু নিয়ে তারা কিন্তু ভারতে গিয়ে চিকিৎসাটা করাতে পারবেন, এবং এতে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার অনেকটাই সাশ্রয় হবে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং নাগরিকদের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে এ খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। পাশাপাশি দেশেই যেন মানসম্মত চিকিৎসা পাওয়া যায় তা সরকারকে নিশ্চিত করার পরামর্শ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। হজযাত্রীদের লাগেজে ঠেকানো যাচ্ছে না সিগারেট ও তামাক জাতীয় পণ্যের বহন। অনেক হজযাত্রী নিজের সেবনের জন্য সঙ্গে নেওয়ার চেষ্টা করেন, আবার অনেকে সুযোগ সন্ধানী এজেন্সিগুলো যাত্রীদের লাগেজে করে সিগারেট, গুল বা তামাক পণ্য পাচার করে বাড়তি লাভের আশায়। সৌদি আইনে নিষিদ্ধ, তাই এমন আচরণে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সম্মান। সিগারেট, গুল, জর্দা, পান তথা তামাক জাতীয় পণ্য সৌদির আইনে নেশাজাতীয় পণ্য বলে বিবেচিত হয়, যা দেশটিতে নিষিদ্ধ। গেল বছর জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশের হজযাত্রীর কাছ থেকে প্রায় 11 লাগেজ এ ধরনের পণ্য উদ্ধার করে সৌদি ইমিগ্রেশন। চলতি বছরের চিত্র খুব বেশি বদলায়নি। ইমিগ্রেশনের তল্লাশিতে এবারও কয়েকজন হজযাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে 144 প্যাকেট জর্দা ও 20 প্যাকেট বিড়ি সিগারেট। নিষেধাজ্ঞার পরও তামাক জাতীয় পণ্য লাগেজে বহন করা হাজিদের জন্য অসম্মান বলে মনে করেন হজযাত্রীরা। এতে করে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সম্মানও। আমরা সচেতন থাকতে হবে, যেন আমরা এইগুলো যদি কেউ দিতে চায় আমরা তাদেরকে না বলবো। এইগুলি যদি কোনো ওই দেশে থাকে তাহলে আমাদের দেশের সুনাম নষ্ট হবে। এগুলো হলো অবৈধ কাজ, যারা নিব তারা কিছু হইতো না, হজ হইতো না। আইনগতভাবে এটা মানে বৈধ না, নিশ্চিত, তাহলে তো অবশ্যই তারা বিপদে পড়তেই পারে। সুতরাং এই যে কোনো কিছু না হওয়াটাই বেটার। অভিযোগ রয়েছে সৌদি আরবে বাড়তি লাভের আশায় হজযাত্রীদের লাগেজে অনেক অসাধু এজেন্সি তামাক জাতীয় পণ্য পাচার করে থাকে। পরিস্থিতি উত্তরণে তাই হজযাত্রীদের আরও সচেতন হওয়ার তাগিদ হাবের। সৌদি সরকারের আইনে এগুলো নিষিদ্ধ। সমস্যা হলো আমাদের অনেক হজযাত্রী তারা কিন্তু তামাক এবং গোল জর্দাতে এগুলো অভ্যস্ত, এবং দীর্ঘ সফর, তার প্রায় 1.5 মাসের সফরে তার প্রয়োজনীয় তামাক জর্দাগুলো সে নিতে চান। অনেক সময় এরকম কিছু বিষয়, ছোটোখাটো বিষয় আছে, যে বা যারা সংশ্লিষ্ট থাকবে এই অপকর্মের সাথে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার গ্রহণ করবে। বারবার সতর্ক করার পরও যারা আইন ভাঙছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পরিকল্পনার কথা জানালো হজ অফিস। গত বছরে যেমন তাদেরকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেছে, বা জিজ্ঞাসাবাদ শুধু নয়, তাদেরকে কিন্তু আবার মক্কা থেকে দুইবার ডাকা হয়েছে। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ বিষয়ে তাদের বিস্তারিত ব্যাখ্যা দিতে হয়েছে। তার বিরুদ্ধে এবং তার সাথে তিনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশি যাত্রীদের তামাক জাতীয় পণ্য বহনের বিষয়টি নিয়ে এর আগেও সরকারকে সতর্ক করেছে সৌদি আরব। তারপরও পরিস্থিতি উন্নত না হওয়ায় দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে হজযাত্রীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নিউজের সংবাদ সম্প্রচারের পর দেশে ফিরছেন সৌদি আরবে ওমরা করতে গিয়ে আটকে পড়া 33 বাংলাদেশি। সৌদি আরব প্রতিনিধি AR নোমান জানান, 24শে মার্চ মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরা পালনের জন্য সৌদি আরবে যান তারা। তাদের ফেরার জন্য 5 এপ্রিলের ইন্ডিগো এয়ারলাইন্সের রিটার্ন টিকিট দেয় এজেন্সি। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর ওমরা যাত্রীরা বুঝতে পারেন তাদের দেওয়া টিকিটগুলো ভুয়া। ভুক্তভোগীরা পরবর্তী সময়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে কাউন্সিলরের কাছে এ বিষয়ে আবেদন করেন। পরে ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে কনসাল জেনারেল শাখাওয়াতের নেতৃত্বে প্রতিনিধি দল আটকে পড়াদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা অনেক বিপদে ছিলাম। সরকারিভাবে লোক
আমরা খোঁজ খবর নিয়েছে প্রত্যেকটা ওমরা হাজি এদেশে আসার পরে যাতে অন্ততপক্ষে মনিটরিংয়ে থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, যারা পাঠায় তাদের দায়বদ্ধতা থাকে এবং তাদেরকে ধরার একটা ব্যবস্থা থাকে। আমরা আমাদের সাথে সবসময় আছি, যে কোনো প্রয়োজন দূতাবাস এবং কনসুলেট সবসময় হাজিদের যারা ওমরা যাত্রী আছেন সবসময় তাদের পাশে থাকবে। শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় ভোট হচ্ছে 16 জেলার 152টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1478 প্রার্থী। সবচেয়ে বেশি 15 জন করে প্রার্থী কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের জন্য ভাবনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকদিন ক্ষমতার বাইরে থাকা সিপিএম। তবে ভোটের এই সমীকরণের মাঝখানে অন্যরকম অঙ্ক কষছে দেশের ক্ষমতায় থাকা বিজেপি। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। তৃণমূলের অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, হাবড়ায় সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং কামারহাটিতে বহুমাত্রিক ব্যক্তিত্ব মদন মিত্র। বিজেপির দিক থেকেও খড়গপুর সদরে দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ এবং নোয়াপাড়ায় অর্জুন সিং। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের পাশাপাশি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর সদস্য। দ্বিতীয় দফায় 142 আসনে ভোট হবে 29 এপ্রিল। ফল প্রকাশ করা হবে 4 মে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটে কোনো ধরনের হাঙ্গামা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ দাস। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিশ্বনাথ, শুভ সকাল। কেমন দেখছেন বিধানসভা ভোটের হাওয়া? সকাল 7টায় তো ভোট শুরু হয়েছে। ভোটার উপস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো ভোটারের সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, কেমন আশাবাদী, সব মিলিয়ে জানতে চাই। শুভ সকাল আপনাকে এবং ডিবিসি সমস্ত দর্শককে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যে প্রথম দফার ভোট তা কিন্তু শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত ভাবেই হচ্ছে। সকাল থেকে যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সেইখানে কিন্তু মানুষের ভিড় চোখে পড়ছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, কেন অতীতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কিন্তু হিংসা এবং বেশ কিছু অপ্রিয় ঘটনা ঘটে এবং তার জন্যই কিন্তু কোন থেকে আতঙ্কিত নির্বাচন। এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রথম দফা নির্বাচনে রাজ্যে প্রায় 3.5 কোটির বেশি মানুষ অংশ নেবেন। মোট সংখ্যাটা হচ্ছে গিয়ে 3,60,77,171 জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,84,99,496 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,75,077 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 446 জন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু নিয়মাবলী পেশ করা হয়েছে। সর্বপ্রথম যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেইখান থেকে 100 মিটারের মধ্যে সম্পূর্ণ বলয়ে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায় এবং ওয়েব কাস্টিং বা সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এই সমস্ত বুথে। রাজ্যে মোট বুথের সংখ্যা রয়েছে 44,376টি এবং মহিলা পরিচালিত বুথ রয়েছে 5,444টি। সমস্ত বুথেই কিন্তু ওয়েব কাস্টিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়া বুথের ভেতরে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য 4 জন করে নির্বাচন আধিকারিক রয়েছেন এবং ভোট কেন্দ্রের বাইরে থাকছে হচ্ছে কি আধা সেনা সদস্যরা বা সেনা সদস্যরা। এবারের নির্বাচনে লক্ষ্য করা গিয়েছে যে পরিমাণে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে তা কিন্তু অতীতে কখনোই দেখা যায়নি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় 2,40,000-এরও বেশি সেনা কর্মীদের কিন্তু এই প্রথম দফা নির্বাচনে কাজে লাগানো হচ্ছে। এছাড়াও রয়েছে বিশেষ কিউআরটি টিম, রিজার্ভ ফোর্স এবং রাজ্য পুলিশের সদস্যরা। সব মিলিয়ে যাতে কোনো রকম হিংসা বা অপ্রীতি ঘটনা না ঘটে তার জন্য কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আমরা দেখেছি সকাল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা ভিড় জমিয়েছেন, তারা ভোট গ্রহণে অংশ করছেন। কেন আমরা সকলেই জানি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই ভোট গ্রহণ বা নির্বাচন এবং সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে যাতে তারা আসেন এবং যথাযথ ভোট গ্রহণ করেন। এখনো পর্যন্ত
কোনো রকম হিংসা বা অপ্রীতি খবর কিন্তু এই 152টি কেন্দ্র কোনো জায়গা থেকেই আসেনি। তবে সাময়িকভাবে প্রথম দিকে কিছু কেন্দ্রে ইভিএম মেশিন খারাপের সমস্যা দেখা গিয়েছিল, তা ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে এবং সেখানে পুনরায় কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য। বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।